স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত স্বপ্নের ঠিকানা। নেই চাল, খুলে নেওয়া হয়েছে দরজা জানালাও। কোনোটি গুড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরি সরকারের পতনের পর পাবনার আশ্রয়ণ প্রকল্পের জায়গা নিজেদের দাবি করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অভিযোগ, 5ই আগস্টের পর এখানকার বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করা হয়। ঘটনার প্রায় 6 মাস পার হলেও পাবনা জেলা প্রশাসন শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব পালন করছে। শুধু পাবনা নয়, মাথা গোজার একমাত্র ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বিভিন্ন জেলার অনেক পরিবার। মানচিত্র জুড়ে আজকে আলোচনা করব আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর কারা এবং কেন উচ্ছেদ চায় এ বিষয় নিয়ে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন রংপুর সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এবং পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মানচিত্রে। সুলতান মাহমুদ খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে শুরুতে আসতে চাই। এই যে আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর, আমরা যেটা শিরোনাম করেছি, কারা এবং কেন উচ্ছেদ চাই, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আপনি যেহেতু ওখানকার চেয়ারম্যান, এবং একটা ব্যাপার যেই পরিবর্তনটা এসছে গত কয়েক মাসে, সেই পরিবর্তনের সুযোগ অনেকে নিতে চাইছে। এই যে পাবনা আশ্রয়ণ প্রকল্পের ব্যাপারটা নিয়ে শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই ডিবিসির দর্শকদের। আসলে বিষয় হচ্ছে 5 তারিখে এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো 8 তারিখে রাত্রের থেকেই এই আমার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের এই পশ্চিম জামুয়ার আশ্রয়ণ প্রকল্পের এই 60টা পরিবারের উপরে প্রথমে এরা রাত্রির অন্ধকারে গিয়ে প্রত্যেককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের একটা টাইম বেঁধে দিল যে এই সময়ের মধ্যে তোমরা এখান থেকে চলে যাবে, নতুবা যা আছে সব কিছু আগুন দিয়ে পুড়ায় ছারখার করে দেব। এরা তো হতদরিদ্র মানুষ, এবং এরা শুধু এই ইউনিয়নের বাসিন্দা না, পাবনা সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস করত। কারণ সরকারের যে একটা নীতিমালা ছিল, এখানে যাদের 2 শতকের নিচে জমি তাদেরকেই কিন্তু এই জমি 2 শতাংশ 2 কাঠা করে 2 শতাংশ করে জমি দলিল রেজিস্ট্রেশন করে এদেরকে প্রতিটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে যখন এদের পর টর্চারিং আসলো, তারা যখন লিখিতভাবে এবং দল ধরে আমার ইউনিয়ন পরিষদে আসলো, তখন এমন একটা ভীতিকর অবস্থা চলতেছিল আমাদের পাবনা প্রশাসনের মধ্যেও। তখন কিন্তু পাবনা প্রশাসনকে, পাবনা থানাকে সাধারণ পাবলিক পাহারা দিচ্ছিল। আমরা পাবনা থানা থেকে সে ধরনের কোনো সহায়তা পাই নাই সেই মুহূর্তে, সেই সিচুয়েশনে। কারণ থানাকে তখন পাহারা দিচ্ছিল সাধারণ জনগণ। আমি তৎকালীন আমার সদর উপজেলার যিনি নির্বাহী অফিসার, যিনি এই আশ্রয়ণ প্রকল্পটা দেখভাল করেন এবং যার নেতৃত্বে আশ্রয়ণ প্রকল্পের এই বাড়িঘরগুলি সম্পূর্ণ হয়েছিল, আমি তখনও উপজেলা নির্বাহী অফিসার স্যারকেও বারবার অবগত করেছি, এসিলেন স্যারকে বারবার অবগত করেছি। এবং এই আশ্রয়ণ প্রকল্পের পাশেই আমাদের ইউনিয়ন ভূমি অফিস, নায়েব সাহেব সহ আমি যে দুর্বৃত্তরা এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকেও বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, এটা কিন্তু সরকারের প্রকল্প এবং গভর্নমেন্ট পরিবর্তন হতে পারে, কিন্তু এই প্রকল্প কিন্তু পরিবর্তন হবে না, এই উন্নয়ন কিন্তু পরিবর্তন হবে না। তোমরা যে কাজগুলো করছো এর হিতে বিপরীত কিন্তু একসময় তোমাদের ঘাড়ের পরই আসবে। কিন্তু কে কার কথা শোনে? তারা মনে হলো যে মানে এক কথা বলা চলে যে ওই যে লায়ে যে রাবণ ওঠে সেই রাবণ হয়ে যে, এই ধরনের একটা কথা আছে। সুলতান মাহমুদ খান, আপনি বললেন যে আপনি ওনাদের সাথে কথা বলেছেন, যাদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে, যে আশ্রয়ণ প্রকল্প দখল করে নিয়েছে, এরা কারা? সাধারণত এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বা সরকারের ছত্রছায়ায় কাজগুলো করবে, এরকম কোনো সুযোগ তো এখন নাই। তাহলে এরা কারা? এরা ক্ষমতা পাচ্ছে কোত্থেকে? এরা ক্ষমতা পাচ্ছে আসলে মূলত ওখানকার স্থানীয় লোকই, যে জায়গাটার পর এই আশ্রয়ণ প্রকল্পটা নির্মিত হয়েছিল সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্নবিদ্ধ ছিল। ওখানে 2টা দাগে টোটাল 12 বিঘা সম্পত্তি। সেই 12 বিঘা সম্পত্তির মধ্যে ক তফসিলের সম্পত্তি আছে 4 বিঘা। সেই 4 বিঘা সম্পত্তি এই দাগের উত্তর দক্ষিণ দাগ
উত্তর সাইড থেকে সরকার 4 বিঘা যে ক তফসিলের সম্পত্তি অর্থাৎ 1 নম্বর খতিয়ানের সম্পত্তি, যে জমিকে আমরা খাস সম্পত্তি বলে থাকি, সেখান থেকে 4 বিঘা সম্পত্তি সরকার নিয়ে এই 60টা পরিবারের 60টা ঘর ওখানে নির্মাণ করে দেয়। আর যে জমিওয়ালারা, তাদের দাবি যে এই দাগের দক্ষিণ সাইড থেকে নদীর দিক থেকে আমাদের খাস জমি, উত্তর সাইড থেকে আমাদের খাস জমি না। এই ধরনের একটা প্রশ্ন তখন ছিল যখন এই ঘরগুলো নির্মাণ করা হয়, তখন থেকে একটা প্রশ্ন করা, মানে প্রশ্নবিদ্ধ ছিল এই জমিটা। পরে যখন এই প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন তারা এই সুযোগে, যেহেতু প্রশাসনও আপনারাও জানেন, ওভারঅল বাংলাদেশের সবাই জানে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে এই 4 আগস্ট বা জুলাই আগস্টের মধ্যে। সেই সুযোগে যখন প্রশাসনেরও একটু নিষ্ক্রিয়তা দেখছে, তখন তারা সেই সুযোগটা কাজে নিয়ে তাদের জমিটা উদ্ধার করার ইয়েতে তারা এই আপনার হুলিয়া বা এই ডাকাতি বা এই হাঙ্গামাগুলি এই পরিবারগুলির উপর করছে। জি, সুলতান মাহমুদ খান, ধন্যবাদ। আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমি একটু রংপুরে যেতে চাই। সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আছেন সেখানে রংপুরের, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, এই যে শুধু আমরা তো পাবনার ভাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা শুনলাম, শুধু পাবনায় না, বাংলাদেশের অনেকগুলো জায়গায় এই একই ধরনের আশ্রয়ণ প্রকল্প, একই ধরনের কাণ্ড হয়েছে। আপনার কাছে কি মনে হয় এটা কিভাবে সম্ভব হচ্ছে? আসলে আমাদের নাগরিক যে অধিকার আছে, মৌলিক অধিকার, তার মধ্যে এই বাসস্থানও একটা অধিকার। তো বিগত সরকারের সময় অনেক খারাপ কাজের মধ্যে এই একটা ভালো প্রকল্প তারা নিয়েছিল, কিন্তু স্থানীয় প্রশাসন, ইউএনও, ডিসি কিংবা জনপ্রতিনিধিদের অদূরদর্শিতার কারণে এই প্রকল্পটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা বিচ্ছিন্ন জায়গায় তারা খাস জমি হিসেবে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে হয়তো জবরদখল করেও তারা এটা করেছে গায়ের জোরে। এবং সেই বাড়িগুলো কিন্তু পরিকল্পিত না। ওখানে কোনো কোনো জায়গা আছে যে থাকার মতো পরিবেশও সেখানে নাই। কেন, খালি বিচ্ছিন্ন জায়গায় বাড়ি করে দিলে তো হবে না, ওখানে থাকবে কিভাবে, খাবে কি, করবে কি, অনেক একটা বিচ্ছিন্ন জায়গা। তো এখন এই সরকার পরিবর্তনের পরে দেখা যাচ্ছে যে বিরোধপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো ক্ষমতার পরিবর্তনের তো পরে আপনার বুঝতেই পারেন যে কিছু কিছু লোক আবার নতুন করে ক্ষমতাশালী হয়। তো তারাই এখন তাদের শক্তি দেখিয়ে ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছে। আবার কোনো কোনো জায়গা আছে যে তারা খুলেও নিয়ে গেছে, টিনও খুলে নিয়ে গেছে, ইট খুলে নিয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় হয়তো যাদেরকে ঘর দেওয়া হয়েছে তারা সেখানে থাকতে পারছে না, হুমকি দিয়ে আসা হচ্ছে। তো এইভাবে এই একটা ভালো প্রকল্প শুধু অদূরদর্শিতার কারণে এবং স্থানীয় প্রশাসন, ইউএনও, ডিসি কিংবা জনপ্রতিনিধি যারা ছিল তাদের এই অদূরদর্শিতা এবং কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির কারণে এই প্রকল্পটি কিন্তু আজকে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জি, আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা করতে চাই। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি আশ্রয়ণ প্রকল্পে ভাঙচুর কারা এবং কেন উচ্ছেদ চায় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রংপুর সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এবং পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবারও পাবনায় যেতে চাই। সুলতান মাহমুদ খান, আমরা যে আশ্রয়ণ প্রকল্প নিয়ে কথা বলছিলাম সেখানে একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের জমি নিয়ে মামলা চলমান আছে এমন দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলা কি আগে থেকেই চলমান ছিল নাকি 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে এই মামলা হয়েছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সরকারি প্রকল্পের জমি নিয়ে মানে এই রকম ডিসপিউট থাকা আদৌ সম্ভব কিনা? জি না, এটা এই সাইনবোর্ড আগে কখনো ছিল না, বা তারা মৌখিকভাবে তখন দাবি করছিল। তখন যখন ইউনিয়ন পরিষদের নায়েব সহ এসিলেন স্যার সহ যখন এসে তাদেরকে কাগজপাতি, ম্যাপ, মানচিত্র দেখে ভাবঝাপ করে, তখন তারা ওখান থেকে জমি ছাড়িয়ে দিয়ে চলে গেছিল। তারা এই ভাঙচুর করার পরে এই সাইনবোর্ডটা ওখানে লটকায় রাখছে আর কি। জি, মামলাটা কখন হয়েছে, মানে তারা যে বলছে যে মামলা চলমান আছে, এই মামলাটা কখনকার সেই সম্পর্কে কিছু বলেছে কিনা তারা?
আমার মনে হয় না কোনো মামলা চলমান আছে। তারা এখন ওটাকে উচ্ছেদ করবে এবং এই মানুষজনগুলোকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কোনো সাইনবোর্ড টানায় রাখছে। কারণ আশ্রয়ণ প্রকল্পের এই জায়গা নিয়ে মামলা হওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ ওই দাগের মধ্যে জায়গা অলরেডি 4 বিঘা জায়গা, 1 নম্বর খতিয়ানের জায়গা, যাকে আমরা খাস জায়গা বলি, যে জায়গা আশ্রয়ণ প্রকল্পটা নির্মিত হয়েছে এটা সরকারি জায়গা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দখল পজিশন নিয়ে তাদের আপত্তি ছিল। তারপর যখন তাদেরকে বুঝায় ওই দিক দিয়ে কনভার্ট করে ওদের জায়গা বুঝায় দিয়ে উত্তর সাইড থেকে এই আশ্রয়ণ প্রকল্পটা ওখানে করা হয়েছে, জি একটু এবং তারা মেনেও নিয়েছে, তখন তারা কোনো আপত্তিও করে নাই। জি, আশ্রয়ণ প্রকল্পে যারা ছিলেন তাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে, তারা এখন কেমন আছেন তাদের ব্যাপারে একটু জানতে চাই। আসলে তাদের যে মানবতার জীবনযাপন তারা করছে, তারা আসলে এই শীতের মধ্যে আপনাকে যদি দেখাইতে পারতাম আমি, কেউ শুধু পাতলা নেকড়া কাপড় দিয়ে, ছোট টুকরা কাপড় দিয়ে, যেমন তেমন এই পানি উন্নয়ন বোর্ডের বন্যা নির্ধারণ যে বাঁধ রয়েছে সেই বাঁধের দক্ষিণ সাইড দিয়ে খুবই মানবতার জীবনযাপন করছে। কেউ আত্মীয় স্বজন বাড়ি গেছে, কেউ যেমন তেমন ভাবে, মানে এদের ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এই 60টা পরিবার এখন যেভাবে জীবনযাপন করছে। জি, ধন্যবাদ সুলতান মাহমুদ খান। আমি একটু রংপুরে যাব, জনাব আকবর হোসেন আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে আমরা তো আশ্রয়ণ প্রকল্পের জায়গা এবং ঘরবাড়ি এগুলো দখল করার নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। এখন একটু জানতে চাই যে অনেক জায়গায় আবার এরকম খবর আমরা পেয়েছি, আশ্রয়ণ প্রকল্পের যে জায়গা বরাদ্দ হয়েছে যার নামে বা বাড়িটা বরাদ্দ হয়েছে যার নামে, তিনি ওই জায়গা জমি আরেকজনের কাছে, টাকা পয়সা আছে এরকম আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা কি সম্ভব কিনা বা এটা কিভাবে করছেন তারা? আসলে আমি তো আগেই বললাম যে এগুলা পরিকল্পনাটা অপরিকল্পিতভাবে এগুলো গড়ে তোলা হয়েছে যেখানে সেখানে। কেন, বসতি গড়ার তো একটা জায়গা লাগবে, বিচ্ছিন্ন জায়গায় যে তারা এটা করেছে। তারা ইচ্ছা করলেই, তারা যদি সুন্দরভাবে এই চমৎকার প্রকল্পটি করতে চাইলে, এটা আশ্রয়ণ না, এটা একটা বাসস্থান প্রকল্প হওয়া উচিত। আশ্রয়ণ বললে আমাদের নাগরিকদের কিন্তু একেবারে অসম্মানিত করা হয়, এবং তারা ঠিক ওই কাজটি করেছে। তারা যেখানে বসবাসের যোগ্য নয় ওই জায়গায় তারা খাস জমি বের করে সেখানে আশ্রয়ণ প্রকল্প তৈরি করে এটা তারা উদ্বোধন করে দিয়েছে। তো এখন দেখা গেল যে ওইখানে যে বাড়িগুলো তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তো অনেকেই সেখানে থাকতে পাচ্ছেন না। এই 10 জন 15 জন 20 জন একটা ফ্যামিলি ওখানে থাকার মতো পরিবেশ নাই, কিংবা ওখানে নিরাপত্তা নাই। তো কাজেই এই চমৎকার প্রকল্পটিকে একটি মৌলিক অধিকারের প্রকল্প হিসেবে গ্রহণ করেই প্রয়োজনে জমি অধিগ্রহণ করে যেখানে বসবাসযোগ্য জায়গা জমি, সেখানে তাদেরকে এটা এই প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন করে দেওয়া দরকার। এবং খালি ওই এর আগে সরকার করেছে তাই না, এটা বর্তমান সরকার এবং আগামী সরকারেরও নৈতিক দায়িত্ব এই যে আমাদের গৃহহীন মানুষদেরকে সুন্দরভাবে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া তো অবশ্যই সেটা দায়িত্ব। কিন্তু যেই ব্যবস্থাটা আপাতত করা হয়েছে সেইটা কেন ভাঙচুর করা হবে এবং সেইটা দেখার কেউ থাকবে না কেন? না, এটা তো আমাদের দেশে তো দুষ্কৃতিকারী লোকের কোনো, সুযোগ সন্ধানী লোকের কোনো অভাব নাই। ও ঢাকা শহরেও এখন দেখবেন যে অনেকের 5তলা বাড়ি দখল করে নিয়েছে, এরকম ঘটনাও আছে। তো কাজেই এই সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের অনেকগুলো জিনিস পরিবর্তন হয়ে যায়। তো এখনও ওইভাবেই হচ্ছে। এবং আমলাতন্ত্র তো এমন একটা তন্ত্র যে এরা সব কিছু মানে চোখে আঙ্গুল দিয়ে না দেখালে ওরা কোনো কিছুই দেখে না আর কি। জি, এখন আপনার পরামর্শ কি? জি, আপনার পরামর্শ। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে সেখানে পরামর্শ হচ্ছে যে একটা উচ্চ পর্যায় থেকে এমন নির্দেশনা দেওয়া দরকার যে এই যে গরিব মানুষ, গৃহহীন মানুষ যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা যেন তাদের সুরক্ষা হয়, তারা যেন সুন্দরভাবে সেখানে বসবাস করতে পারে। তার জন্য যা যা করণীয় স্থানীয় প্রশাসনকেই এই দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে এটা সবসময় তার দেখভাল করতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে এখনো অভিযোগ জানানো হয়েছে বা হচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসন কখনো জনবলের অভাবের অজুহাত দিচ্ছে, কখনো দেখছি বলছে, এইরকম করে দিন পার করছে। মানে 6 মাস পার হয়ে গেল এই আশ্রম প্রকল্প দখল হয়েছে। তাহলে করণীয় কি? মানে নির্দেশ দেওয়ার পরে বা হচ্ছে অভিযোগ করার পরেও যদি কোনো প্রতিকার না, আমি বলছি যে এইটাই হচ্ছে আমলাতন্ত্র। আপনার
না, এইটা একটা ঠুনকো অজুহাত। এটা অজুহাতটা তারা সবসময় দেয়। জনবল এখানে কোনো ঘটনা না। যদি জনগণ, যারা দুষ্কৃতিকারী কিংবা যারা সুযোগ সন্ধানী, তারা যদি জানে যে এখানকার ইওনো, এখানকার ওসি, তারা আমাদের এই কাজকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, তাহলে তারা করবে না। কিন্তু ওদের নীরবতার কারণেই তো এই দুষ্কৃতিকারীরা কিংবা সুযোগ সন্তানীরা কিংবা দলীয় আশ্রয়ে যারা আছে তারা এগুলো করতে পারতেছে। জি, আকবর হোসেন অসংখ্য ধন্যবাদ। সুলতান মাহমুদ খান, আপনাকেও ধন্যবাদ আজকে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।